অদ্ভুত, ভয়াবহ, ক্ষিপ্তবোধ। আমার মন বলছে আপনি ঠিক নেই। মোটেও ঠিক নেই। বলুন না কি হয়েছে? কোথাও কিছু হয়েছে? আমার না বড্ড চিন্তা হচ্ছে। আমি ঠিক আছি তো, কোথাও কিচ্ছু হয়নি। তুমি অহেতুক চিন্তা করছো। সত্যিই তাই? এতদিনে এতটুকু চিনেছি তো আমি আপনাকে। আমার থেকেও ভালো কেউ আপনাকে জানে নাকি? মেয়েটাও না একেবারে নাছোড়বান্দা। কথা ঘোরাতে সায়ন চৌধুরী বলল, হুম, আমাকে চিনতে জানতে তুমিই বেস্ট। তারপর বলো, কি করছো তুমি? দাঁড়িয়ে। আপনি? বসে আছি। খেয়েছো? না, আপনি আসলে একসাথে খাবো। কখন আসছেন আপনি? খেয়ে নাও। আবার আজকে আসতে একটু দেরি হবে, হাতে কাজ আছে। রাখছি। এই শুনুন, শুনছি, বলো। আমি আপনাকে মিস করছি নেতা সাহেব। ভীষণ মন মরা লাগছে আমার। আপনাকে স্বচক্ষে না দেখা অবধি একদম শান্তি পাবো না। আমি কাজ টাজ বুঝি না, আপনি দ্রুত বাসায় চলে আসুন। আচ্ছা, আসবো। এখন নাই। রাত্রিকে আর প্রত্যুত্তর করার সুযোগ না দিয়ে কল কেটে দিল সায়ন চৌধুরী। তন্মধ্যে সেখানে হন্তদন্ত পায়ে উপস্থিত হলো নয়ন খান। উত্তেজিত কণ্ঠে ডাকলো প্রাণপ্রিয় বন্ধুকে। সায়ান, আচমকা অপ্রত্যাশিতভাবে বন্ধুর কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই সেদিকে একবার বিলুপ্ত দৃষ্টিতে তাকাই সায়ন চৌধুরী। পর মুহূর্তে আবার সে দৃষ্টি সরিয়ে বোনের দিকে তাকালো সে। মিনিট দুয়েক সময় নিয়ে বোনকে আস্তে ধীরে একবার ডাকলো। পরশ। পরশ জবাব দিল না, নড়ল না। আগের ন্যায় একইভাবে বিড়াল ছানার মতন চুপটি করে মুখ গুছে আছে ভাইয়ের বক্ষস্থলে। তাকে আর একটি বারের জন্য উত্তপ্ত করল না সায়ন চৌধুরী। কেবল বোনের যন্ত্রণাটাকেও নিজের মধ্যে আত্মভূত করার পায়তারা চালালো। এরই মধ্যে তার অতি সন্নিকটে এসে বন্ধুর ঢাল হয়ে পাশে বসলো নয়ন। আপাত মস্তক একবার চোরা চোখে পরশকেও পর্যবেক্ষণ করে নিল অবলীলায়। দুশ্চিন্তায় ঘামে ওর পরনের সাদা শার্টটা ভিজে চপচপে হয়ে আছে। আবির্ভাব জুড়ে রয়েছে দুশ্চিন্তা, উদ্বিগ্ন উত্তেজনা। কিয়ৎক্ষণ পূর্বে আদালতের কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছিল নয়ন। ঠিক সেই সময় তাকে কল করে আশিক। ভাইয়ের অনুমতি ছাড়াই তাকে সংক্ষেপে সবটা জানায় সে। বোনের পাশাপাশি তাদের শক্তপোক্ত সায়ন ভাইয়ের ভিতরটাও যে সুনামির প্রখর তাণ্ডব বয়ে চলেছে সেটা উপস্থিত আর কেউ উপলব্ধি না করলেও আশিক তীব্রভাবে উপলব্ধি করেছে, টের পাচ্ছে। কিন্তু এই মুহূর্তে অজানা এক ত্রাসের কারণে ভাইয়ের পাশে এসে দাঁড়ানোর সাহস ওর কুলায়নি। ভাইয়ের এমতো অবস্থায় একটা ভরসাময় মজবুত হাত, বিশ্বস্ত একটা কাঁধ হিসাবে একজন ভীষণ দরকার। এতে যদি ভাই একটু স্বাভাবিক হয়, সে আশাই ততস্ত্র সবটা জানায় নয়নকে। যদিও এর আগে সাইমন ভাইকেও বার কয়েক কল করেছিল সে, কিন্তু তার ফোন বন্ধ। জরুরি এক ট্রেনিংয়ের কারণে শহরের বাইরে গিয়েছে সাইমন ভাই। ওনাকে না পেয়ে তবেই নয়নকে খোঁজ করলো ও। নয়ন তাদের আপন লোক, ভরসার লোক, বিশ্বস্ত লোক। সায়ন চৌধুরীর প্রাণপ্রিয় বন্ধু ভাইয়ের পাশে এইক্ষণে মানুষটাকে ভীষণ প্রয়োজন। তাই আগ বাড়িয়ে তাকে খবর দিল আশিক। সবটা শুনে তাজ্জব বনে গেল নয়ন। চিরক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল ছেলেটা। একদিকে নিগুড় অপ্রকাশিত এক লুকানো ভালোবাসা, অন্যদিকে প্রিয় বন্ধু ভাবতে নিজের সাথে নীরবতার বোঝাপড়া হিসাব পেলাতেই ব্যস্ত হয়ে পড়ল সে। তার কোচির জন্য খুব মায়া হলো। অপরদিকে নিজের ভালোবাসা হারানোর বিরহে ত্রাসে বিষণ্ণতার ছড়িয়ে পড়ল তার বক্ষস্থলে। আবার তৎক্ষণাৎ হুঁশ ফিরতেই মাঝ রাস্তায় গাড়ি ঘুরিয়ে হই হুল্লোস্থ কাণ্ড ঘটিয়ে বন্ধুর কাছে ছুটে আসে নয়ন। অতঃপর বন্ধুর কাঁধে ভরসার হাত রাখে। পুনরায় মোলায়েম কণ্ঠে শুধালো, দোস্ত, হুম। তুই ঠিক আছিস? পরশ ঠিক আছে? সায়ন চৌধুরী কোনো প্রতিজ্ঞা করল না। তার এই নীরবতাই বুঝিয়ে দিচ্ছে কিচ্ছুটি ঠিক নেই নয়ন। ভালো নেই আমাদের পরশমণি। যা দেখে নয়ন পুনরায় আফসোস নিয়ে বিড়বিড় করল। এসব কি হয়ে গেল? কিভাবে হলো? এসব হওয়া কি খুব দরকার ছিল? কিন্তু মুখে কিছু বলল না ও। এই ব্যাপারে সায়নকে আর প্রশ্নও করল না। সে জানে এখন যে কেউ শত চিল্লালেও সায়ন চৌধুরী টু শব্দটিও করবে না। সেসব করে অনর্থক সময় নষ্ট করল না বুদ্ধিমান নয়ন খান। সে বন্ধুর ভরসা হয়ে বলল, ঠিক হয়ে যাবে সব। তুই এত চিন্তা করিস না তো দোস্ত।
কত শত বড়সড় বিপদ আপদকে সম্পূর্ণ পরোয়া ও অগ্রাহ্য করা বেপরা ডানপিটে সায়ন চৌধুরী হুট করেই আজ বড্ড ভীতু হয়ে গেল যেন। এই অবুঝের ন্যায় নয়নকে পাল্টা প্রশ্ন করল, সত্যি কি সব ঠিক হয়ে যাবে নয়ন? ঠিক হতে পারবে তো আমার বোনটা? বন্ধুর কথা শুনে বড় মায়া হলো নয়নের। অগণিত উন্নাসিক দুরহ ঝুঁকিতে যে মানুষটা কখনো নিজের ওপর আস্থা হারায় না, সেই মানুষটা আজ খুব সহজে নিজের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে। তৎক্ষণাৎ তাকে প্রগাঢ় আস্থা দিয়ে নয়ন বলে উঠল, হবে হবে, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই তোদের পাশে আছি। আমি থাকতে তোর এত চিন্তা কিসের শ্যান? আমি আছি তো নাকি? বলে এক পলক পরশের দিকে তাকালো নয়ন। বিপর্যস্ত অবস্থায় চঞ্চল মেয়েটাকে পড়ে থাকতে দেখে বুকটা ছ্যাদ করে উঠল নয়নের। এতক্ষণ তার একপাক্ষিক প্রেমিক হৃদয়ের মেয়েটার প্রতি চাপা একটা ক্রোধ ছিল, কিন্তু এখন প্রেয়সীর ফোলা ফোলা লালচে চোখ, অসহায়ত্ব মুখ দেখে প্রেমিক হৃদয়ের সুপ্ত ক্রোধ হাওয়ায় মিশে গেল নিমেষেই। তার ব্যথায় ব্যথিত হলো হৃদয়। ভালোবাসা হারানোর বিরহ যন্ত্রণা কতটা যে ভারী এতদিনে মেয়েটাকে একপাক্ষিক ভালোবেসে একটু হলেও তা বোঝে, অনুভব করেছে নয়ন। সেখানে ছোট্ট পরশ বাজেভাবে প্রতারিত হয়েছে প্রিয় মানুষটির থেকে। আর রে, ছোট্ট মেয়েটার না জানি কতটা মর্ম যন্ত্রণাময় আরতি বয়েছে বক্ষস্থলে। তার পুরুষ হৃদয়ে হুট করে সুপ্ত একটি ইচ্ছে জাগল। মন চাচ্ছে এক ছুটে গিয়ে মেয়েটাকে নিজের বুকে লুটিয়ে নিতে, তারপর তার মায়াবী চোখ দুটোর সকল অশ্রু মুছে দিতে ইচ্ছা করছে, গাল ছুঁয়ে বলতে ইচ্ছা করছে, তোমার খুব কষ্ট হচ্ছে গছি, কেঁদো না প্লিজ, আর কেঁদো না তুমি। তোমাকে ভালোবাসার জন্য আমি আছি তো। একটিবার আমায় ভরসা করো, বিশ্বাস করো, তোমার সকল দুঃখগুলো একদিন সুখে পরিণত করব আমি। শোনো, হাত বাড়াও, শক্ত করে ধরো আমার হাত। আমি তোমার ব্যথা নিরাময়ের দীর্ঘমেয়াদী ওষুধ হতে চাই। জগতের সকল ইচ্ছা কি আর আমাদের পূর্ণ হয়? হয় না তো। এই মুহূর্তে তীব্র ইচ্ছাটুকু আর পূর্ণ হলো না নয়নের। সায়ন চৌধুরীর কাছ থেকে তার বোনকে ছুঁয়ে দেওয়ার সাহস হলো না নয়নের। সে কেবল বিকশ নেত্রে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার হৃদয়ের রানের বাঁধ ভাঙা অসহায়ত্বের দুর্দিন। কয়েকবার পুরুষালী গাঢ় কণ্ঠস্বর কর্ণ করে পৌঁছাতেই ভাইয়ের বক্ষস্থল থেকে মাথা তুলে চোখ পিটপিট করে তাকায় পরশ। ক্ষণকালের মধ্যেই একবার চোখাচোখি হয়ে যায় তাদের। আক্ষি পল্লব সম্মুখে অপ্রত্যাশিতভাবে নয়ন ভাইকে দেখে বিচুযত আশ্চর্যজনিত হয়ে উঠল মেয়েটা। নিজের অবস্থান বিবেচনা করতেই দেখা গেল চোখের সামনে সায়ন ভাইকেও। এতক্ষণ তার যথার্থ চৈতন্যদায়ী ছিল না। বিরহ যন্ত্রণা এতটাই বিভোর ছিল সে, এতক্ষণ যে নিজে ইচ্ছাতেই ভাইয়ের সন্নিকটে এসেছে সে, তারপর তার বক্ষস্থলে মাথা রেখে অশ্রুপাত করছে, নোনা জলে ভিজিয়ে দিচ্ছে ভাইয়ের শুভ্র শার্ট, আবার কখনো কখনো ডুকরে ডুকরে কেঁদে ভালোবাসা নিয়ে আক্ষেপ করছে। সেই সব কোনো কিছুই বোধগম্য হচ্ছে না তার। পার্ক থেকে ভাই যে তাকে কখন এই নিরিবিলি নদীর ধারে নিয়ে এসেছে টেরই পায়নি সে, কিছুটি টের পায়নি মেয়েটা। এতক্ষণ তার মস্তিষ্ক জুড়ে ছিল মুশফিক নামক এক মুখোশধারী পিচাস, যে মানুষটাকে সে নিজের সবটা উজাড় করে দিয়েও নির্মমভাবে ঠকেছে, নির্মম এক সত্যের মুখোমুখি হয়েছে। পরিবারকে বিসর্জন দিয়ে যে মানুষটাকে পেতে মরিয়া হয়েছে মেয়েটা, সেই মানুষটা ওর না, ছেড়ে গেল, চলে গেল মানুষটা। অসংখ্য কলঙ্কের দাগ ভরিয়ে দিয়ে গেল তার তুলতুলে দেহখানে। কিছুটি অবশিষ্ট রইল না তার। এবার পরিবার, আপনজন, বাবা মা, তারাও নিশ্চয় ওর থেকে মুখ ফিরিয়ে নেবে। কি করেই বা সবাইকে মুখ দেখাবে সে? কোন মুখে ক্ষমা চাইবে সে? যে বাবা মা ভাই বোন তাকে আদর, ভালোবাসা, স্নেহ, মমতায় এতগুলো দিন লালন পালন করেছে, বিশ্বাস করেছে, ভরসা করেছে, তার সকল চাওয়া হাসি মুখে পূরণ করেছে, বিনিময়ে সে কিনা তাদের প্রত্যেকে বিশ্রীভাবে ঠকালো। মুহূর্তেই জাগ্রত হলো ছোট্ট মেয়েটার এতদিনের ডুবন্ত বিবেক বুদ্ধি। তাদের এতদিনের গড়া মান সম্মান ধূলিসাৎ হতে চলেছে। লোকে যখন শুনবে সবটা, নিশ্চয়ই তার বাপ ভাইকে ওরা ছিছি করে সমাজ থেকে তাড়িয়ে দেবে। কি করে সহ্য করবে পরশ? তার জন্যই তো হচ্ছে সবটা। তার তো মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। এসব ভেবে পুনরায় আতঙ্কের ত্রাসে জড়সড় হয়ে বসল পরশ। সেই মুহূর্তেই বোনের মাথায় হাত রাখল সায়ন চৌধুরী।
মিহি কণ্ঠে জানতে চাইল। মাথা ব্যথা করছে? ভাইয়ের কণ্ঠস্বরে আর এক দফা কণ্ড করে পৌঁছাতেই অনুক্ষণের চিন্তা ভুলে গিয়ে ত্রাসের আরও কিছুটা জড়সড় হয়ে বসল মেয়েটা। ক্ষণে ক্ষণে থরথর করে কম্পিত হচ্ছে তার শরীর। আক্ষি পলক থেকে পুনরায় শুরু হলো ভারী বর্ষণ, যা দেখে চাপা দীর্ঘশ্বাস ছাড়ল সায়ন চৌধুরী। বোনকে সহজ করতে সে মৃদু কণ্ঠে পুনরায় আবারও শুধালো। তুই এভাবে কাঁদছিস কেন বুড়ি? ভাই তোকে মেরেছে? কিছু বলেছে? যা শুনে এবার শব্দ করে কেঁদে উঠল পরশ, জাপটে ধরল ভাইয়ের পা, বলে উঠল। তাকে থামিয়ে দিয়ে সায়ন চৌধুরী বলল। দেখি, পা ছাড়, মাথা ব্যথা করছে নিশ্চয়ই। যা বাড়ি যা, গিয়ে বিশ্রাম কর। বলতে বলতে বোনকে নিজের পা থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো সায়ন চৌধুরী। পর মুহূর্তে আশিককে ডেকে বলল। আশিক, পরশকে গাড়ি করে বাড়ি দিয়ে আয়। তুই নিজেই ড্রাইভ করিস, দেখে শুনে সাবধানে যাস। আচ্ছা ভাই। বলে তৎক্ষণাৎ গাড়িতে চড়ে বসলো আশিক। এর মধ্যেই পরশকে আরো একবার যেতে বলল সায়ন চৌধুরী। পরশ অসহায় নেত্রে কেবল অশ্রু বিসর্জন দিতে দিতে চলে গেল। ভাই তার কোনো কথাই শুনতে চাইছে না। আজ থেকে যে তার উপর দিয়ে চলবে কালবৈশাখী ঝড়, কি করে সামলাবে সব ছোট্ট পরশ? বোনকে বাড়িতে পাঠিয়ে তৎক্ষণাৎ প্রত্যুত্তপূর্ণ অবস্থায় ঘাসের উপর বসে পড়ল সায়ন চৌধুরী। গম্ভীর কণ্ঠে নিজে থেকে এবার ডাকলো বন্ধুকে। নয়ন, হ্যাঁ বল। সবাইকে নিয়ে তোরা এখান থেকে চলে যা, আমাকে একটু একা থাকতে দে। মাথা খারাপ তোর? তোকে একা রেখে আমি চলে যাব? বলতে বলতে সেও আটঘাট করে বন্ধুর পাশে বসলো, যা দেখে এতক্ষণের ক্ষিপ্ত সায়ন চৌধুরীর আকস্মিক বন্ধুর শার্টের কলার চেপে ধরে বলল। এত কথা বলছিস কেন তুই? বললাম না আমি একটু একা থাকতে চাই, একটু একা থাকতে চাই। তার থেকে আস্তে ধীরে নিজেকে ছাড়িয়ে নয়ন বলল। রিল্যাক্স ব্রো, কোথাও কিছু হয়নি। এত চিন্তা করছিস কেন তুই? মাথা ঠান্ডা কর সানাম। তোর জন্য একা থাকাটা রিস্ক বলেই আমি যাচ্ছি না। তারপর বল, কিভাবে কি হলো? আসল ঘটনা কি? আমাকে খুলে বল। পুরো ঘটনা আমি এখনো আয়ত্ত করতে পারছি না। ঘটনা কি? কথাটা শুনে সায়ন চৌধুরীর মনে পড়ল আরো একবার পুরো ঘটনা। দপদপ করে মাথার রগগুলো ফুলে ফেপে উঠল। মুহূর্তেই গর্জে উঠল ছেলেটা। এতক্ষণে চাপা ক্রোধ, হিংসতা এবার দানবের ন্যায় তার শরীরে ভর করল। চটজলদি প্যান্টের পিছনে গুজে রাখা পিস্তল বের করে হাতে নেয়। নয়ন কিছু বুঝে ওঠার আগেই দূরে থাকা নিরীক্ষটাকে অজস্র গুলিতে ওর বুক ঝাঁচড়া করে দিল সায়ন চৌধুরী। মুহূর্তেই ঘেউ ঘেউ করে শব্দ করে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে উঠল পুকুরটা। তরল তাজা রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আশেপাশে জায়গা জুড়ে, যা দেখে পৈশাচিক আনন্দে হুহা করে হেসে উঠল সায়ন চৌধুরী। নিরিবিলি প্রকৃতির মাঝে কি ভয়ঙ্কর শোনালো সেই হাসির শব্দ। ত্রাসে থরথর করে কেঁপে উঠল দূরে দাঁড়িয়ে থাকা গাডরা সহ যুবক ছেলেপেলের দল। সায়ন চৌধুরী নিজের হাসির মাঝে আওড়ালো। ঠিক এইভাবে রাস্তার কুকুরটার মতো মারবো বুড়ো শুয়োরটাকে। ওরা আমার কলিজার দিকে হাত বাড়িয়েছে না? ওর ছেলের জন্য তো রয়েছে। পুরো কথা না বলে আবারও হেসে উঠল সায়ন চৌধুরী। অস্বাভাবিক সায়ন চৌধুরীকে তৎক্ষণাৎ ধরে ফেলল নয়ন। ব্যতিব্যস্ত কণ্ঠে তাড়া দিয়ে বলল। চল চল উঠি আমরা। সায়ান, এখান থেকে এখন আমাদের যেতে হবে ভাই। পার্টি ক্লাবে যাই, সেখানে বসে বাকি কথা শুনি। সায়ন চৌধুরী এক চুলও নড়ল না। ওর কথায় ভাবান্তরও হলো না তার মধ্যে, যা দেখে নয়ন এক প্রকার জোর করেই ছেলেটাকে টানতে টানতে গাড়িতে ওঠালো। কেননা অসম্ভব রকমের হিংস্র হয়ে আছে সায়ন চৌধুরী। এখানে থাকলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে। রাজনীতির পথে গায়ের জোরের থেকে বুদ্ধির জোরটা বেশি ধারালো। আপাতত ছেলেটাকে শান্ত করা দরকার, খুব দরকার, নয়তো এই শহর আজ রক্তের স্রোত বইবে। দ্বীপ্রহর লগ্নক্ষণ ঐত্যবসরে গড়িয়েছে। চৌধুরী গৃহ ওইখানে নিষ্ক্রিয়ভাবে পৃথক্ষর নৈসঙ্গ বৈকল্প্য। কোথাও কোনো আহ্বান নেই, সারা শব্দ নেই, এ যেন কোনো এক নির্জন আভাস। এরকম থাকার মোক্ষম একটি কারণও রয়েছে। গৃহের পুরুষ সদস্যগণের মধ্যে কেবল সালাম চৌধুরী ও রাহান চৌধুরী
দুই ভাই সবে নিজেদের কর্মস্থল থেকে ফিরেছেন। ওনারা দুই ভাই সাফ হয়ে কক্ষে বিশ্রাম করছেন। তাদের সেবায় অব্যাহত রয়েছে বাড়ির দুই গিন্নি। শায়ন চৌধুরী ও পরশ এখনো বহির্ভাগ থেকে গৃহে ফেরেননি। ফেরেনি ভার্সিটি থেকে পায়েল মেয়েটাও। বাকি মেয়ে সদস্যগণের মধ্যে কেবল বাড়িতে রাত্রিপা ও তানহা। ওরা দুজন নিজেদের কক্ষে, তাই এই সময়টা সবাই সবার মতন চুপচাপ নিজ কর্মে লিপ্ত। কিয়ৎক্ষণ পর গৃহের এই অদৃশ্য নীরবতাকে ডিঙিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরল পায়েল। এসে ফ্রেশ হয়ে নিল ও। পরমুহূর্তে কোনো এক দরকারি কাজে খোঁজ করলো ছোট বোন পরশকে। বোন কলেজ থেকে ফিরল কিনা দেখার জন্য তস্ত্র পায়ে তার কক্ষে প্রবেশ করলো পায়েল। কক্ষ ফাঁকা, কোথাও কেউ নেই। তার মানে মেয়েটা এখনো ফেরেনি। পায়েল কাঙ্ক্ষিত মানুষটাকে না পেয়ে হতাশ হলো। অবলীলায় একবার ঘড়িতে সময় দেখে নিল। এখন সময় 2:30। এখনই হয়তো পরশ ফিরবে। তাই আর নিজের রুমে না গিয়ে পরশের রুমেই বসে অপেক্ষা করতে লাগলো বোনের। তন্মধ্যে একবার অহেতুক পুরো কক্ষটার চোখ বোলালো পায়েল। বোনের রুমটা অনেকটাই আগোছালো লাগছে আজ। কাজের খালা বা অন্য কেউ বোধহয় আজ এই রুমে আসেনি। আসলে এরকমটা থাকতো না। পায়েল স্বভাবত বেশ গোছালো ধরনের মেয়ে। কোনো কিছু আগোছালো এলোমেলো অপরিচ্ছন্ন তার চক্ষু কাটা। তার সবকিছুই পরিপাটি, ঝকঝকে, তকতকে জিনিস প্রয়োজন। কৃত ও আর অহেতুক বসে না থেকে নিজের বোনের রুমটা গোছগাছের জন্য কাজ শুরু করলো। বিছানা আলমারি গুছিয়ে বুকলিস্টের বইগুলো ঝাড়ামোছা করতে করতে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে বইয়ের ভাঁজ থেকে বেরিয়ে আসলো কিছু প্যাকিং করা মেডিকেলের কাগজপত্র। মেডিকেলের ফাইল দেখে আগ্রহ বাড়ল ওর। কিসের কাগজ এখানে, কার এগুলো? সেসব দেখার জন্য প্যাকিং বাক্স খুলে রিপোর্টগুলো বের করতেই তার হাত পায়ে মৃদু কম্পন শুরু হলো। আরে, এগুলো তো কারণ প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট। তাহলে এগুলো পরশের রুমে কেন? অজানা সংখ্যা ভীতগ্রস্ত নয়নে মেয়েটা কাঁপা কাঁপা হাতে ছিঁড়ে ফেললো পুরো প্যাকেট। মুহূর্তেই উন্মুক্ত হয়ে আসলো এতদিনে আড়ালে লেখা কিছু সত্য। রিপোর্টের পেশেন্টের স্থানে আরোহে আঞ্জুম পরশ নামখানা দেখেই পায়েলের মাথা চক্কর দিল। মাথা যেন ভো ভো করে ঘুরছে। তাদের অবিবাহিত ছোট্ট বোনটা মা হতে চলেছে। হোয়াট? তার বোন মানে পরশ, তাদের পরশ প্রেগনেন্ট? কিন্তু এটা কি করে সম্ভব? নিজের চোখের ভুল ভ্রম ভেবে মেয়েটা মুহূর্তেই উৎকীর্ণ কণ্ঠে ডাকলো রাত্রিপ্রিয়াকে। রাত্রি, এই রাত্রি, কোথায় তুই? জলদি এদিকে আয় তো। কক্ষ জুড়ে দোনামোনা ধ্যানগ্রস্ত অবস্থায় পায়চারি করছে রাত্রিপ্রিয়া। সেই সময় শায়ন চৌধুরীর সাথে মুঠোফোনের আলাপের পর থেকেই মেয়েটার মস্তিষ্কে সবটা জুড়ে বিচরণ তার নেতা সাহেবের। একসাথেই পাল্লা দিয়ে অন্তঃস্থানে বেড়েছে ছটপটানি, অস্থিরতা। মানুষটা যে স্বাভাবিক নেই, কিছু একটা হয়েছে তার। সেটা সে তৎক্ষণাৎ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে। কি হয়েছে লোকটার? উনি কি পরশের ব্যাপারটা সবটা জেনে গেছে, নাকি রাজনৈতিক কোনো ঝামেলা? এককভাবে নানাবিধি ভাবনার কারণ হিসাবে নিজের সাথে মতবিনিময় তথা বোঝাপড়া করতে চাইছে রাত্রিপ্রিয়া। আজ করতে চাইছে যথাযথ মানুষটার প্রবহন। এরই মধ্যে তাকে ক্রমাগত বিরতিহীনভাবে ডাকছে পায়ে। ওর ডাকে নিজের ভাবনার রাজ্য থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসলো মেয়েটা। পায়েলের শব্দধ্বনি অনুসরণ করে তড়িৎগামী কদমে সেদিকে এগিয়ে গেল। অধীর আগ্রহে জানতে চাইল, কি হয়েছে আপু, এতবার ডাকছো যে? পায়েল অবিন্যস্ত তড়িৎ কম্পিত হাতে রাত্রিপ্রিয়ার দিকে বাড়িয়ে দেয় অকল্পীয় কিছু রিপোর্ট। এরপর আবেগকম্পিত কণ্ঠে শুধালো, দেখ তো, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? রাত্রিপ্রিয়া কিছু বুঝতে না পারার ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, কি এগুলো, কি দেখবো? তোর হাতেই তো আছে, দেখে নে। পরমুহূর্তে আগ্রহ নিয়ে কাগজগুলোর দিকে দৃষ্টি রাখতেই রাত্রিপ্রিয়ার মুখভঙ্গি পাল্টে গেল। আবির্ভাব জুড়ে নামলো ঘন আধার। বক্ষস্থল থেকে চিরে বেরিয়ে আসলো পৃথু দীর্ঘশ্বাস। নিঃসার হয়ে কেবল দাঁড়িয়ে রইল সে। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তাকে তাড়া দিয়ে পায়েল বলল, কি হলো তোর? কিছু বলছিস না যে? কি বলবো? মেয়েটা নির্বোধের মতন পাল্টা প্রশ্ন শুনে বিরক্ত হলো পায়েল। বলল, কিছু দেখছিস? হ্যাঁ। তার মানে এটা সত্যি, আমি ভুল নয়।
হ্যাঁ সত্যি। যা শুনে তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল পায়েল। বিস্ময়করতা নিয়ে জানতে চাইল, তুই আগে থেকে জানতি? কিছুদিন আগে শুনতে পেয়েছি। কিন্তু এটা কি করে সম্ভব রাত্রি? আমাদের পরশ। মুখবাক্য অসম্পূর্ণ রেখেই তাকে থামিয়ে দিল রাত্রিপ্রিয়া। সতর্ক চোখে একবার আশপাশ পর্যবেক্ষণ করে হাতের রিপোর্টটা সাবধানতা অবলম্বন করে লুকিয়ে ফেলল। বলল, আস্তে কথা বলো আপু, কেউ শুনে ফেলবে তো। ফাঁকা ঢোক গিল পায়েল। অগতি নিরাধারার স্বরধ্বনিতে জানতে চাইল, ভাইয়া জানে এসব? জানে। তোরা সবাই তো দেখছি সবকিছু জানো, শুধুমাত্র আমিই কিছু জানি না। এইসব কি করে কি হলো আমি তো বুঝতে পারছি না রাত্রি। আপু, তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা মোটেও তেমন নয়। এই বিষয়টা বড্ড জটিল। আমি সায়ন ভাই ছাড়া এখনো বাসার কেউ এইসব টের পায়নি। আর পরশ পরশ সেও এইসব প্রতিপাওকে কিচ্ছুটি বলতে বারণ করেছে। কিছুক্ষণ পূর্বেই বড় আপার জোরালো তেজস্বী আহ্বান শুনে হুড়মুড়িয়ে ছুটে আসে তানহা। তার মুখভঙ্গিমা বেশ হাসি হাসি। বড় আপাকে দেখে চঞ্চল মেয়েটা হাস্যজল ভঙ্গিতে জানতে চাইল, তুমি কখন ফিরলে আপা? মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে উঠল পায়েল। এতক্ষণে দুঃসংবাদে পরিণত হয়েছে ক্রোধের। সে তানহাকে অহেতুক ধমক দিয়ে বলল, তোকে বলতে হবে। আপার থেকে অনাদিত ধমক খেয়ে এতক্ষণের হাসি মুখটা চুপসে গেল ছোট্ট কিশোরী মেয়েটার। বড় আপা তাকে ভীষণ স্নেহ করে, ভালোবাসে। অনাকাঙ্ক্ষিতভাবে আপার ধমকটি মানতে পারল না মেয়েটা। সে তৎক্ষণাৎ মুখমণ্ডল আধার করে জানতে চাইল, আমার সাথে এভাবে কথা বলছো কেন বড় আপা? আমি কি করেছি? যা শুনে পায়েল মেয়েটা আগের ন্যায় কর্কশ ধ্বনিতে শুধালো, কানের কাছে এসে এত বকবক করছিস কেন তুই? তোকে আমি ডেকেছি। উঠান বড়দের কথার মাঝে ড্যাং ড্যাং করে চলে আসো। আজকাল দেখছি সামান্য ভদ্রতাটুকুও তোমার মধ্যে নেই। আপার রুষ্ট কথা শুনে এবার মাথা নিচু করেই কেঁদে ফেলল তানহা। সে কি এমন করেছে যার জন্য আপা তাকে এভাবে বকছে? যা দেখে চট জলদি মেয়েটাকে কাছে টেনে নেয় রাত্রিপ্রিয়া। আস্তে ধীরে মাথায় হাত বুলিয়ে ফিসফিসিয়ে বোঝানোর ভঙ্গিতে বলল, আসলে হয়েছে কি বনু, বড় আপা একটা সিক্রেট কারণে খুব রেগে আছে, তাই ওনার মাথা ঠিক নেই। তুই মনে কষ্ট পাস না, আপা তো আমাদের সবাইকে খুব ভালোবাসে, এখন মাথা ঠিক নেই দেখে বকাঝকা করছে। রাত্রির কথা বেশ পছন্দ হলো তানহার। সে কান্না থামিয়ে আগ্রহ নিয়ে জানতে চাইল, কি সিক্রেট রাত আপু, যার জন্য আপা এত রেগে আছেন? এসব বড়দের কথা বনু, এগুলো তোর শুনতে হবে না। তুই এখান থেকে এখন যা তো, কিছুক্ষণের মধ্যে তোর প্রাইভেট টিচার আসবে, তুই পড়তে বস গিয়ে। তানহার কথা বাড়ালো না, চুপিসারে মুখ কালো করে নিজের রিডিং রুমে চলে গেল। বোনের এত বড় সত্যের মুখোমুখি হয়ে স্তব্ধ হয়ে বসে রইল পায়েল। তার পাশে অস্বচ্ছন্দ অবস্থায় দাঁড়িয়ে রইল রাত্রিপ্রিয়া। সে কি করবে এখন বুঝে উঠতে পারছে না। আপার কাছেই দাঁড়িয়ে থাকবে নাকি নিজের কক্ষে চলে যাবে। রাত্রি যখন দোনামানা অবস্থায় ভুগছিল, ঠিক সেই সময় অচেতন ও নিশ্চল অবস্থায় কক্ষে ভিড়ানো দৌড় খুলে ভিতরে প্রবেশ করলো পরশ। নিজের কক্ষে অপ্রত্যাশিতভাবে আপা ও রাত্রিপ্রিয়াকে দেখে ভীষণ ঘাবড়ে যায় মেয়েটা। কিছু বোঝার আগেই তার গালে শব্দে পড়ল দুটো থাপ্পড়। তাকে মেরেছে বড় আপা, গালে হাত দিয়ে ভাবছে পরশ। ওনারা কি সবকিছু জেনে ফেলেছে? তন্মধ্যে পায়েল কর্কশ গলায় গর্জে উঠল, এসব কি? পরশ ভীত কণ্ঠে শুধালো, কি 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 সব বড় আপা? তুই কিছু জানিস না? এখন ন্যাকামি করছিস? ন্যাকামি এই যে এসব। বলতে বলতে পায়েল এতক্ষণে লুকিয়ে রাখা রিপোর্টগুলো পুনরায় বের করে ছুঁড়ে মারে বোনের গায়ে। যা দেখে হুট করেই মলিন মুখে হাসল পরশ। বোনের দিকে তাকিয়ে তাচ্ছিল্যস্বরে বলে উঠল, এসব এসব ভালোবাসার প্রতিদান আপা। ভালোবাসার কলঙ্ক বুঝে আজ আমার বোনের সারা গায়ে। বোনের ব্যঙ্গ করা বাক্য শুনে সাথে সাথেই মাথা নিচু করে নিল পরশ। যা দেখে পায়েল আরেক দফা ক্রোধদীপ্ত অচৈতন্য ওর গালে চড় লাগালো। ঘৃণ্য বস্তুর ন্যায় প্রশ্ন ছুড়ল, বল, কার পাপ নিজের পেটে বাঁধিয়েছিস? তোর সে আশিকের নাম কি?
নিস্তেজ শরীরে এতগুলো মারের ধকল সামলাতে না পেরে টলতে লাগলো পরশ। তৎক্ষণাৎ তাকে শক্ত হাতে ধরে ফেলে রাত্রিপিয়া। এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল সে। কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতেই কয়েক মুহূর্ত লাগলো ওর। বুঝতে পেরেই পরশকে নিজের কাছে আড়াল করলো। পায়েলকে বাধা দিয়ে বলল, কি করছো আপু? মেয়েটা অসুস্থ। তুই চুপ কর রাত্রি, ওর তো মরে যাওয়া উচিত। ও কি আমাদের মান সম্মান টুকুও রেখেছে? এই যে নিজের পেটে অন্যের পা বাঁধিয়েছে, যখন লোকে জানবে। তাকে মাঝপাতি থামিয়ে পরশ আতঙ্কিত স্বরে বলে উঠল, অমন করে বলো না, আমার পেটে পাপ না, পাপ না, আমার বাচ্চাটা নিষ্পাপ, ও নিষ্পাপ। কিন্তু হায় আফসোস, পবিত্র হয়েও আমার বাচ্চাটা দুনিয়ার আলো দেখবে না। পরশের কথা শুনে রাত্রিপিয়া ও পায়েল একে অপরের মুখ চাচাই করলো। ওর কথার অর্থ বোধগম্য হয়নি ওদের। বুঝতে না পেরে দুজনেই সমস্বরে বলে উঠল। মানে? পরশের কথা লুকালো না, ভাঙা ভাঙা কণ্ঠে শুধালো, অনুরাগের ছোঁয়াতে, প্রণয়ের বাঁধনে বক্ষস্থলে বেঁধিয়েছিলাম একজনকে। এরপর আমি ভুলে গেলাম গোটা দুনিয়া, পরিবার, সমাজ, লক্ষ্য চক্ষু সবাইকে উপেক্ষা করে আমি তার হতে চেয়েছি। নিজের থেকেও বেশি বিশ্বাস ভরসা করেছি তাকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরে রাখতে। গোপনে বিয়েও করেছিলাম তাকে, জানো আপা। এরপরেও মানুষটা আমার হয়েও হইল না। আসলে ওই মানুষটা কখনোই আমার ছিল না। উনি আমার কাছে এতদিন প্রতারণা করেছে, মিছিমিছি ভালোবাসা মায়া দেখিয়ে উসুল করে নিয়েছে নিজের উদ্দেশ্য। আপা, উনি আমাকে ধোঁকা দিয়েছে, খুব বিশ্রীভাবে আমাকে ঠকিয়েছে, এতটাই বাজেভাবে আমাকে ভেঙে চুরে দিয়েছে যে আমার অবশিষ্ট আর কিছুই রইল না। এই আমি ভাঙাচোরা মানুষটার সারা অঙ্গে এখন কলঙ্কের দাগ। যন্ত্রণায় আমার যে দম বন্ধ হয়ে আসছে আপা। এই দেখো, আমার শ্বাস আটকে আসছে, মনে হচ্ছে মৃত্যুরা আমার হাতছানি দিয়ে বারবার ডাকছে। কথা বলতে বলতেই অস্থির হয়ে ঘন ঘন শ্বাস নিচ্ছে পরশ। সম্মুখে বোনের এমন মর্মান্তিক দৃশ্য দেখে কেঁদে উঠল ওরা দুজন। বোনের কষ্ট দেখে নিজের এতক্ষণের সকল রাগ ক্ষোভ ভুলে গেল পায়েল। দ্রুত বোনকে নিজের বক্ষস্থলে আঁকলে নেয়। কান্নারত অবস্থায় বোনের মাথায় হাত রেখে আফসোস নিয়ে শুধালো, এটা তুই কি করলি পরশ? কি করলি? কিভাবে এত বড় ভুল সিদ্ধান্ত নিলি তুই? এত বড় সিদ্ধান্ত নেওয়ার সময় কি আমাদের কথা একটিবারও তোর মনে পড়েনি? এখন এই বাচ্চাটার কি হবে? ওটা ফেলে দিব। আমার ভালোবাসার ঠাঁই ভাবে পাবে ডাস্টবিনে। তুমি প্লিজ আম্মুকে কিছু বলো না, ওরা জানলে আমাকে মেরেই ফেলবে। আমি বাঁচতে চাই আপা, বাঁচতে চাই। জড়ানো কণ্ঠে বিড়বিড় করতে করতে জ্ঞান হারালো পরশ। ওকে শক্তভাবে ধরে রাখলো পায়েল। এরই মধ্যে সেখানে উপস্থিত হলো তানিয়া চৌধুরী। অনাকাঙ্ক্ষিতভাবে ছোট মেয়েকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে কেঁদে উঠল মা। অস্থির চিত্তে মেয়ের গাল ছুঁয়ে বারবার জানতে চাইল, ও পরশ, তোর কি হয়েছে মা? ও পায়েল, আমার মেয়েটার কি হলো আমার মেয়েটার? ওনার চিৎকার কান্নাকাটির শব্দ শুনে হন্তদন্ত পায়ে ছুটে আসলো সালাম চৌধুরী, আনোয়ার চৌধুরী সহ বাড়ির সকলেই। বিপর্যস্ত অবস্থায় মেয়েটাকে নিস্তেজ রিক্ত শূন্যভাবে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় সালাম চৌধুরী সহ সকলে। সবার চোখে মুখে একই প্রশ্ন, কি হয়েছে ওর? সালাম চৌধুরী আর এক মুহূর্ত সময় নষ্ট না করে কল করলো ওনাদের পারিবারিক ডক্টর শরীফুল ইসলামকে। বাকিদের সবাই পরশকে হাতে হাতে ধরে শুয়ে দিল বেডে। মুহূর্তে একটা জট্টলা বেঁধে গেল। রোকসানা চৌধুরী ও তানা বারংবার পানি ছিটিয়ে দিচ্ছে পরশের চোখে মুখে। পায়ের হাত পা ডলে দিচ্ছে। ইতিমধ্যে মেয়েটার হাত পা ঠান্ডা হয়ে গেছে, যা দেখে আরো আকুলি বিকুলি করে কাঁদছে মা। রাত্রিপিয়া কি করবে? উপায়ন্তর না পেয়ে ছুটে গেল নিজের কক্ষে। এখানে উপস্থিত সবাই থাকলেও সায়ন চৌধুরী অনুপস্থিত। তাকে সংবাদ দেওয়া খুব জরুরি। মামা ডক্টরকে ফোন করেছে। উনি এসে যদি সবাইকে সবকিছু বলে দেয়, সর্বনাশ হয়ে যাবে না? এতক্ষণে লঙ্কা কাণ্ড বাঁধানো লোকগুলো মুখ ফিরিয়ে নেবে মেয়েটার থেকে। চিন্তিত ভঙ্গিতে নিজের কক্ষের কাছাকাছি আসতে কয়েক সেকেন্ডের জন্য চঞ্চল পাত থেমে গেল রাত্রিপিয়ার।
ভিতরে ড্রেসিং টেবিলের সামনে উদাম শরীরে দাঁড়িয়ে আছে সায়ন চৌধুরী। টাওয়াল ধরে ধীরে সুস্থে গা মুছছে। দেখেই মনে হচ্ছে এইমাত্র গোসল করে এসেছে। আকস্মিক এইভাবে মানুষটাকে দেখে ভরকে গেল ও। মস্তিষ্কও জানতে চাইল, এই তো কিয়ৎক্ষণ পূর্বেই চৌধুরী নিবাসে আবির্ভূত হয়েছেন মন্ত্রী সায়ন চৌধুরীর। রোজকার মতন এসেই অদ্য আজ আর কাউকেই সমাচার নিক্ষেপণে অনুসন্ধান করেনি সে। সরাসরি নিঃশব্দে অক্রিয় নির্বিকারে পদাচারণ করে স্ত্রী কক্ষে। কক্ষে এসে সম্মোহিত স্ত্রীর উপস্থিতি না পেয়ে একটিবারের জন্য তাকে ক্রন্দন করেনি ছেলেটি। মানুষটার ভিতরে নেই কোনো অধীরতা উৎসাহ, যেন দুনিয়ার সবকিছুতেই তার অনীহা, কোনো দিকেই ধ্যান জ্ঞান নেই। এই লগ্নক্ষণে কেবল নিজেকে নিয়েই ব্যস্ত সায়ন চৌধুরী। কক্ষে এসেই স্নান করেছে, এখন আয়নার সামনে ঠাই দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে দেখছে। সযত্নে ধীরে সুস্থে মাথার চুলগুলো টাওয়াল চালাচ্ছে। এই তো তার পশ্চাৎবিমুখে বিস্ময়করতা নিয়ে দাঁড়িয়ে আছে রাত্রিপ্রিয়া। টের পেয়েও সেদিকে একটিবারের জন্য তাকায়নি সে। তাকালে হয়তো দেখা যেত অভিমানী উৎকীর্ণ নয়নে দাঁড়িয়ে আছে একটি মুখ। স্বামীর এইরূপ আচরণে কিয়ৎক্ষণের জন্য আশ্চর্যজনিত হয়ে যান ব্যাঘ্রতগ্রস্ত রাত্রিপ্রিয়া। লোকটার এই স্বভাব, ভাব, ভঙ্গি, চাল চলন বড়ই অদ্ভুত। এগুলো তো মানুষটার সাথে খাপ ছাড়া বেমানান। এই মুহূর্তে ওনার ভিতরে কি চলছে কিচ্ছুটি বুঝতে পারছে না রাত্রিপ্রিয়া। তার মুখভঙ্গিকা স্বাভাবিক, কিন্তু আচার আচরণ ভীষণ উদ্ভটে। পরমুহূর্তে ধৈর্যচ্যুত ঘটে রাত্রিপ্রিয়া মেয়েটার। সে সায়ন চৌধুরীর সম্মুখে এগোতে এগোতে শুধালো, কখন আসলেন? একটু আগে। ওর দিকে না তাকিয়ে আয়নায় চোখ রেখে জবাব দিল সায়ন চৌধুরী। তৎক্ষণাৎ তথস্ত্র পায়ে স্বামীর মুখোমুখি এসে আয়নার সামনে দাঁড়ায় রাত্রিপ্রিয়া। নেতা সাহেবের দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। এরপর ভ্রু উঁচিয়ে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করল, আমার কেন ডাকলেন না? তুমি ব্যস্ত ছিলে। আপনাকে বলেছে কেউ? বুঝেছি। আচ্ছা, বুঝলাম, ভালো কথা। তাহলে আপনি এখন এইখানে দাঁড়িয়ে কেন? সায়ন চৌধুরী এতক্ষণে মাথায় টাওয়াল চালানোর হাতখানা থামায়, গভীর দৃষ্টিতে তাকালো প্রিয়তমার মুখ পানে। এরপর ওর কথা বুঝেও না বোঝার ভঙ্গিতে জিজ্ঞাসা করল, তাহলে কই যাব আমি? স্বামীর এইরকম হিহানিমূলক আচরণ দেখে ধৈর্য শূন্য হয়ে পড়ে রাত্রিপ্রিয়া। পর মুহূর্তে সন্ধিহান কণ্ঠে শুধালো, কি আশ্চর্য, আমাদের চিৎকার চেঁচামেচি, মামুনির কান্নার শব্দ আপনি কিছুটি শুনতে পাননি? শুনেছি তো। তাহলে আপনি ওখানে যাননি কেন? আশ্চর্য, আপনি জানেন না কি করবেন? না। পরশ জ্ঞান হারিয়েছে। ও। ছোট করে জবাব দিল সায়ন চৌধুরী, যেন এমনটা হওয়ার কথা সে জানতো। এমন একটা ভাব করলো। রাত্রিপ্রিয়া স্বামীর কাছ থেকে যথার্থ উত্তর না পেয়ে হতবাক, বাক্যহারা। এত বড় একটা খবর জানালো সে, অথচ মানুষটা তার কথা গায়েই মাখলো না। এই তো মানুষটা এখন কায়দা করে নিজের চুলগুলো পরিপাটি করছে চিরুনি চালিয়ে। স্বামীর হাবভাব কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল রাত্রিপ্রিয়া। এর মধ্যে নিজেকেও যথাযথ স্বাভাবিক করলো। কোমল কণ্ঠে জানতে চাইল, নেতা সাহেব, কি হয়েছে আপনার? কোথাও কিছু হয়নি তো, তুমি কিছু বলবে? স্বাভাবিকভাবে ওর দিকে তাকিয়ে জবাব দিল সায়ন চৌধুরী। যা শুনে পুনরায় আবার উত্তেজিত হয়ে পড়ল রাত্রি। জানালো, মামা ডক্টরকে কল দিয়েছে, ডক্টর আঙ্কেল আসছে বাড়িতে। তাহলে তো ভালোই হয়েছে। এতটুকুতে তুমি এত হাইপার হয়ে আছো কেন? হব না? উনি যদি এসে সবাইকে সবটা বলে দেয় তখন কি হবে? এটাকে নিজের মধ্যে সারা জীবন লুকিয়ে রাখার মতো কোনো জিনিস রাত্রিপ্রিয়া? একসময় তোরা জানবেই, তাই না? তবুও। তাকে থামিয়ে সায়ন চৌধুরী শান্ত কণ্ঠে মেয়েটাকে বোঝানোর ভঙ্গিতে বলল, বিষয়টা পরিবারের থেকে এখন যত লুকিয়ে রাখতে হবে ততটাই বাইরের লোকদের জানার সম্ভাবনা থাকবে। এর থেকে বরং ওরাই জানুক। যত দ্রুত জানবে সমস্যা ততটাই কমবে। তাছাড়া পরশ ওদের মেয়ে, বাবা মায়ের সন্তানের ভালো মন্দ জানার অধিকার সবার আগে। এই মুহূর্তে ডক্টর আসাটা খুব প্রয়োজন রাত। কেননা তুমি আমি গিয়ে যদি হুট করে ওদের এমন একটা খবর দেয়, ওরা কিন্তু উল্টা আমাদের উপর রিয়াক্ট করবে, বিশ্বাস করতে চাইবে না। শত হোক বাবা মা তো। মেয়ের এত বড় একটা দুঃসংবাদ নিশ্চয়ই তাদের জন্য সুখকর নয়। দেখলে না সেদিন আম্মু কি করলো?
এবার ডক্টর আসুক, উনি জানাক সবটা। ওনার কথা নিশ্চয়ই আর অবিশ্বাস করবে না ওরা। রাত্রিপ্রিয়া মনোযোগ দিয়ে শুনল তার নেতা সাহেবের কথা, বুঝলো। তবু ঝড়ের পূর্বাভাস অনুমান করে চিন্তিত ভঙ্গিতে বলল, মামা মামি এসব যখন শুনবে ওনাদের কি অবস্থা হবে ভাবছেন আপনি? এটুকু তো হবেই, বাকিটা আমি সামলে নেব, তুমি এত চিন্তা করো না। হঠাৎ করেই তার মনে হলো সেই সময়ে বলা পরশের কথা। তাই সে সব বুঝেও অবুঝের মতন নেতা সাহেবকে বলল, একটা কথা বলি। বলো। আগের ন্যায় শান্তভাবেই অনুমতি দিল সায়ন চৌধুরী। অনুমতি পেয়ে রাত্রে মিনমিনি কণ্ঠে শুধালো, এসব না হলে হয় না, আপনি একটু অন্যভাবে চিন্তা করে দেখুন না। পরশ চাচ্ছিল চুপিসারে বাচ্চাটা নষ্ট করে দিবে, তাহলে এসব তো আর কেউ মানে নালেও চলবে। আপনি মাঝপথে তাকে থামিয়ে দিল সায়ন চৌধুরী। শান্ত চোখে সুপ্ত হেসে বলল, সবকিছুকে এতটাই সহজ রাত্রিপ্রিয়া, আমরা সবকিছু যতটা সহজ মনে করি দুনিয়া ততটাও সহজ না, আবার কঠিনও না। তাছাড়া নিষ্পাপ বাচ্চাটার বা কি দোষ? ও তো কোনো পাপ করেনি, তাহলে ও কেন বাবা মা কিংবা আমাদের ভুলের শাস্তি হিসেবে পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত হবে? ওকে কেন সবাই মিলে খুন করবো আমরা? একটা মাসুম ফুল নষ্ট করার মতো পাপ আমি করতে পারবো না রাত। ওই নিষ্পাপ প্রাণটা আমি কেড়ে নিয়ে আমরা আমাদের আত্মার সাথে কেউ সুস্থিতে বাঁচতে পারবো না। আমি আমার বোনটার ভালো করতে গিয়ে সারা জীবনের জন্য ওর চোখে খুনি হয়ে থাকতে পারবো না। আমি পারবো না ওর বাচ্চার খুনি হতে। এখন পরশ আমাদের ভয়ে ভয়ে এরকমটা বললেও একসময় ঠিকই মেয়েটা আমাদের দোষারোপ করবে। তার থেকে বরং ওই নিষ্পাপ প্রাণটা বেঁচে থাক। জানি ওর এই পৃথিবীতে আসতে হলে অনেক বাধা বিপত্তি কাটিয়ে আসতে হবে, তবুও ও আসুক। আমি আমার বোনের পাশে আছি, থাকবো। তবুও সেও একটা শাস্তি পাবে। নিজ ইচ্ছাতে ভুল যখন সে করেছে, ভুলের মাসুল তো একটু দিতেই হবে, তাই না? প্রিয়তম স্বামীর সূক্ষ্ম চিন্তা ভাবনা তার বিচক্ষণ কথাবার্তা শুনে মুগ্ধ হয়ে গেল রাত্রিপ্রিয়া। তৎক্ষণাৎ হাততালি দিয়ে উঠল মেয়েটা। মাথা থেকে বেরিয়ে গেল এতক্ষণের সমস্ত দুশ্চিন্তা। আনমনা হয়ে মেয়েটা মোহিত কণ্ঠে তৎক্ষণাৎ বলে উঠল, বাহ বাহ, গ্রেট নেতা সাহেব, গ্রেট। আপনি অনন্য, মহান। আপনি আপনার মতো নিপুণ, অদ্ভুত সুন্দর চিন্তা ভাবনা এই যুগে কজন আর আছে? আপনাকে যত দেখি তত বেশি মুগ্ধ হই আমি। আর কিভাবে আপনি আমার মুগ্ধ করবেন বলেন তো? যেখানে কিছু একটা হলেই শাস্তি হিসেবে অকালে ঝরে যায় কত শত নিষ্পাপ প্রাণ। এটা পাপ জেনে বুঝেও আমরা সবাই এই খুনের পক্ষই নেই। আর আপনি অসাধারণ। এই দেখুন, আমিও কিন্তু এভাবে কখনো ভাবিনি। বইয়ের বাচ্চামো তার কথার ধরন দেখে কত শত চিন্তা ভাবনার মাঝেও অল্প স্বল্প হাসল সায়ন চৌধুরী। সেই হাসির দিকে কেবল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রাত্রিপ্রিয়া। অস্থির চিন্তাগ্রস্ত অবস্থায় ড্রয়িং রুমে বারংবার পায়চারি করছে সালাম চৌধুরী। মাঝে মধ্যে হাত ঘড়িতে সময় দেখছে, ডক্টর এখনো এসে পৌঁছায়নি। ছোট কন্যার চিন্তায় শক্তপোক্ত মধ্যবয়স্ক লোকটার ললাটে জমেছে আজ বিন্দু বিন্দু ঘাম। শত হোক বাবার পিত্ত মমতা সুলভ মন, না চায় তো কত শত বাজে চিন্তা মাথায় এসে যায়। হঠাৎ করে কি হলো মেয়েটার? ও এইভাবে জ্ঞান হারালো কেন? কত শত চিন্তা। এছাড়াও বেশ কিছুদিন যাবৎ মেয়েটার শরীরটাও বড্ড অবনতি। খাওয়া দাওয়া মন নেই, সারাক্ষণ মনমরা থাকে। কিছু জিজ্ঞাসা করলেও সেভাবে বলে না। এর মাঝে ডাক্তার দেখাবে বলেও নানাবিধ ঝামেলার কারণে এই বিষয়টা আর সেভাবে আমলে নেওয়া হয়নি। ডক্টরের প্রতি মেয়েটার আগ্রহ দেখায়নি, বারবার কি যেন এড়িয়ে গিয়েছে। আচ্ছা, বাচ্চা মেয়েটার কঠিন কোনো অসুখ হয়নি তো? এই সমস্ত নানাবিধি উদ্ভট চিন্তা এসে ভর করেছে সালাম চৌধুরীর চিত্তে। পরক্ষণে নিজের ভাবনার মাঝেই নিজেই ছি, এসব কি ভাবছি আমি বলেই আটকে উঠল বাবা। অস্থিরতা কমাতে আরও একবার কল করলো ডক্টর শরীফুল ইসলামকে, কিন্তু লোকটা কল রিসিভ করলো না। ডক্টর শরীফুল ইসলাম ওনার বাল্যকালের বন্ধু, খুব ভালো সম্পর্ক তাদের। এছাড়াও ডক্টর শরীফুল ইসলাম শহরের বেশ নামি দামি ডক্টর। উনি আসলেই হয়তো সঠিক কারণ জানা যাবে। আগ্রহ নিয়ে অপেক্ষা করছে সালাম চৌধুরী। এর মাঝে আরও একবার ওনাকে কল করলো বাবা। এবার ফোন রিসিভ করলো শরীফুল ইসলাম। তৎক্ষণাৎ তাকে ধমকে উঠল সালাম চৌধুরী, বলল, কলটা রিসিভ করতে এতক্ষণ লাগে তোর? কত দূর আসলি? রিল্যাক্স সালাম, আমি তোর বাসার কাছাকাছি এসে গেছি। এই তো দেখ, নিচে আমি
তাই ভাবলাম ফোনে নয় সামনাসামনিই কথা বলি। আচ্ছা দাঁড়াও, আমি নিচে আসছি। বলেই কল কেটে দিল সালাম চৌধুরী। ডক্টরকে আনতে হন্তদন্ত পায়ে নিচে চলে গেল। লচনে পানির ছোটার স্পর্শ পেয়ে পিট পিটিয়ে চোখে তাকায় পরশ। এতক্ষণের অচৈতন্য অবস্থা থেকে বেরিয়ে এসে আকস্মিক তার কাছে সবকিছু অদ্ভুত ঠেকল। তার কি হয়েছে? নিজের পাশে এত মানুষ কেন? মা চাচি বোনেরাও বা কাঁদছে কেন? সে কি মরে টরে গেছে নাকি? পরিবারে এলাহি কাণ্ড দেখে কয়েক সেকেন্ডের জন্য এসব আজগুবি চিন্তাভাবনা মগজে হানা দিল তার। ধীরে ধীরে মস্তিষ্ক সচল হলো। মনে পড়ে যায় সে তো তখন জ্ঞান হারিয়েছিল। মেয়েকে চোখ খুলতে দেখে তৎক্ষণাৎ তাকে জড়িয়ে ধরল তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী। দুজনেই সমস্বরে জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছিল মা? এখন কেমন লাগছে? পরশ কিছুই বলা বা বোঝার আগেই ডক্টর নিয়ে ভিতরে প্রবেশ করলো সালাম চৌধুরী। বাবার সঙ্গে ডক্টর আঙ্কেলকে দেখেই ভূত দেখার মতন চমকে উঠল পরশ। ভয়ে উত্তেজনা তার বুক ধুকপুক ধুকপুক করছে। সে নিজেকে বৃথা লুকাতে লুকাতে ভাঙা কণ্ঠে শুধালো, তোমরা ডক্টর আঙ্কেলকে যেতে বলো। আমি ডক্টর দেখাবো না। আর কিছু হয়নি। দৈবাত কন্যা ত্রাসিত এলোমেলো ধরনের কথা শুনে পুস্ফুরিত হয়ে উঠল কক্ষের সকলে। নিজেকে গুটিয়ে জুবুথবু ভয়ার্ত অবস্থায় পড়ে থাকা মেয়েটাকে তৎক্ষণাৎ নিজের কাছে টেনে নিল রোকসানা চৌধুরী। তথাপি উন্মননা হয়ে গেলেন মা। তৎক্ষণাৎ ছোট মা এসে সযত্নে নিজের কোলে পরশের মাথাটা তুলে নিল। গাঢ় স্নেহতময়ী হাতের স্পর্শ দিল কন্যার ললাটে। এরপর মেয়েকে আশ্বাস দিয়ে শুধালো, ও পরশ, তুই ভয় পাচ্ছিস মা? এত ভয় কিসের তোর সোনা? আমরা সবাই তোর পাশে আছি না? ডাক্তার সাহেব এসে তোকে শুধু একটু দেখবে, এই যা। উনি তোকে ব্যথা ট্যাথা কিচ্ছুটি দিবেন না। তার সাথে তাল মেলালো তানা। বড়দের মতন অসুস্থ বোনের মাথার পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আম্মু ঠিক বলেছে। তুমি শুধু ভয় পাচ্ছ ছোট আপা। নিজ কন্যার সাথে একমত প্রকাশ করলো রায়হান চৌধুরী। উনি ততস্থ চরণে খাটের ওপাশ থেকে ভাতৃস্ফূর্তির সন্নিকটে এগিয়ে আসলো। অসুস্থ কন্যার মাথায় হাত রেখে কোমলভাবে বলল, তোমার কিছু হবে না মা, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুই খামোখা ভয় পাস না। আর কোনোভাবে কোনো উপায় কোনো কিছুই ঠিক করার নয় ছোট আব্বু। আমার যা সর্বনাশ হওয়ার তা অনেক আগেই হয়ে গেছে। আমি যে বেঁচে থেকেও আজ মৃত। শরীরে অসুখ না হয় ডক্টর আঙ্কেল সরিয়ে দেবে, কিন্তু আমার যে মনে অসুখ, এ অসুখ কি করে সরিয়ে দিবে ছোট আব্বু? নীলাধারা অগ্নবিনাশে বিড়বিড় করে উঠল পরশ। ওর কথা স্পষ্টভাবে বুঝতে পারল না রায়হান চৌধুরী। উৎকীর্ণ কণ্ঠে পুনরায় আবারও জানতে চাইল, তুই কিছু বলবি মা? পরশ জবাব দিল। তার আক্ষি পলক থেকে গড়িয়ে পড়ল কিছু অবিচ্ছেদ্য অশ্রু, যা দেখে ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো রায়হান চৌধুরী। তারা দিয়ে ডাকলো ডক্টর শরীফুল ইসলামকে। সম্পর্কে ওরা তার ভাইয়ের ছেলে মেয়ে হলেও ওনার কখনো ওদেরকে সেই নজরে দেখেনি, বরং সবসময় নিজের সন্তানের মতন আদর স্নেহ আঁকলে রেখেছেন। চৌধুরী গৃহের প্রতিটি সন্তান তাদের সবার বড় আদরের, বড় স্নেহের। তন্মধ্যেই হাস্যোজ্জ্বল মুখে পরশের দিকে এগিয়ে আসলো ডক্টর শরীফুল ইসলাম। ওনাকে আসতে দেখেই জায়গা ছেড়ে দিল তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী। বসার জন্য তৎক্ষণাৎ একটি মোড়া এগিয়ে দিল তাহনা। শরীফুল ইসলাম বসতে বসতে একবার বিচক্ষণ চোখে আগাগোড়া পর্যবেক্ষণ করলো পরশকে। মেয়েটার অবয়ব জুড়ে মাত্রাধিক সংখ্যা। ওনাকে দেখে রীতিমতন কাঁপছে। মেয়েটাকে সহজ করতে উনি মুচকি হেসে জিজ্ঞাসা করলো, পরশ মামুনি, কেমন আছো তুমি? কি অবস্থা তোমার? পরশ জবাব দিল না। উল্টে অন্যদিকে মুখ ফিরিয়ে বারংবার কিছু একটা দেখার বা খোঁজার চেষ্টা করছে, যেন মেয়েটা পালিয়ে যাবার জায়গা খুঁজছে। যা লক্ষ্য করে ওর মনোযোগ পেতে শরীফুল ইসলাম পুনরায় আবারও বলল, তোমার শরীরে কি খুব অসুখ? তুমি এরকম ছটফট করছো কেন? পরশ, আমাকে খামোখা ভয় পাচ্ছ কেন রে বাবা? দেখি মামুনি, আমার দিকে তাকাও আমার দিকে, দেখি কি হয়েছে তোমার।
ঝড়ের পূর্বাভাস পেয়ে হুট করেই ডুকরে কেঁদে উঠল পরশ। এখনই ডক্টর আঙ্কেল সবাইকে সবটা জানিয়ে দেবে। এরপর তার বাবা মা সহ এতক্ষণে হট্টগোল বাঁধানো লোকগুলো তার দিকে ঘৃণার তোপ নিক্ষেপ করবে। ওর থেকে মুখ ফিরিয়ে নেবে সকলে। মেয়ের অস্থির বিপর্যস্ততা পর্যবেক্ষণ করে মেয়ের কিনারায় দ্রুত এগিয়ে আসলো সালাম চৌধুরী। উনি এসে যত্ন সহকারে মেয়েকে খাটের উপর মাথায় হেলান দিয়ে কায়দা করে বসিয়ে দিল। এরপর নিজেও বসলো মেয়ের পাশে। আহ্লাদ দেখে থামানো ও বোঝানোর চেষ্টা করছে তার আবদারের পরশমণিকে। বন্ধুকে আরো একবার তাড়া দিয়ে শুধালো, তুই একটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখতো শরীফুল, আমার পরশটার কি হলো? আজ হুট করে বাচ্চাটা আমার জ্ঞান হারালো, দেখতেও কেমন রোগা রোগা লাগছে। খাওয়া দাওয়া ঠিক মতো করে না, মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। বেশ কিছুদিন যাবৎ বলছে মাথা ব্যথা। হুট করে এই মাথা ব্যথাটাও বা কেন হচ্ছে, কারণটা কি? বন্ধুর কথা অনুযায়ী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল শরীফুল। পরশ নিরুপায় হয়ে বারংবার তাকাচ্ছে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা বড় আপার দিকে। সেও তার দিকেই তাকিয়ে আছে। মুহূর্তেই চোখাচোখি হলো তাদের। পরশের নির্জীব ভীত দৃষ্টি যেন বলছে, আপা ও আপা, আমাকে বাঁচাও, নয়তো এক্ষুনি মেরে ফেলো। বাবা মেয়ের মমতাময়ী চোখে ঘৃণার তুবড়ি কি করে সহ্য করব আপা? সহ্য করতে আমি যে বড্ড ক্লান্ত। পায়েল সেসব বুঝতে পেরেও তার কিচ্ছুটি করার সুযোগ হলো না। সে কেবল অস্থির চিত্রে নির্বোধের মতন ঠাঁই দাঁড়িয়ে রইল। মাঝে মধ্যে এদিক সেদিক তাকাচ্ছে। আশপাশ খোঁজ করছে রাত্রি পিয়ার। এরই মধ্যে এখানে উপস্থিত হলো রাত্রি। পায়েল তাকে দেখে অধৈর্য কণ্ঠে জানতে চাইল, কিছু হলো? তাকে নীরব আশ্বাস দিল রাত্রি। এক বাক্য জানালো, শাহান ভাই বাড়িতেই আছে, চিন্তা করো না। কক্ষ জুড়ে পিনপত নীরবতা। কক্ষে ছোট বড় প্রতিটি প্রাণী চিন্তাগ্রস্ত অবস্থায় অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। তবে তাদের চিন্তার ধরন ভিন্ন ভিন্ন। কেউ বা কিছু শোনার জন্য ব্যাকুল হয়ে তাকিয়ে আছে ডক্টরের মুখের দিকে, কেউ বা ঝড়ের পূর্বাভাস অনুমান করে আতঙ্কে জড়সড়। ডক্টর শরীফুল বারংবার নিজের এতগুলো বছরের ডাক্তারি অভিজ্ঞতা থেকে পরশকে পর্যবেক্ষণ করছে। বারবার ঘুরে ফিরে একই জায়গায় আটকে যায় অভিজ্ঞ মধ্যবয়স্ক লোকটা। এক পর্যায়ে ব্যস্ত হাতে থামিয়ে দিল সে। কিয়ৎক্ষণ গম্ভীর হয়ে কেবল বসে রইল। চিকিৎসা থামিয়ে হঠাৎ করে ডাক্তার সাহেবের গুরুগম্ভীর ভাবভঙ্গি লক্ষ্য করে সংখ্যায় আড়ষ্ট হয়ে উঠল মায়ের মন। উনি আতঙ্কগ্রস্ত কাঁদো কাঁদো গলায় বলে উঠল, কি হলো ডক্টর সাহেব, আপনি চুপ হয়ে গেলেন যে? খারাপ কিছু? কি হলো আমার মেয়েটা? বলতে বলতে আঁচলে মুখ কুঁচল তানিয়া চৌধুরী। ওনার এতক্ষণে আটকে রাখা কান্নাগুলো পুনরায় দলা পাকিয়ে বেরিয়ে আসে বাইরে। তাকে থামানোর চেষ্টা করছে রোকসানা চৌধুরী। এতেও ডাক্তার সাহেবের ভিতরে কোনো প্রতিক্রিয়া ঘটল না। সে পূর্বের ন্যায় বসে। অধৈর্য হয়ে পড়ল সালাম চৌধুরী। বন্ধুর নিকট সেও জানতে চাইল, কি হলো, তুই কিছু বলছিস? তাকে মাঝপথে থামিয়ে দিয়ে শরীফুল ইসলাম বসা থেকে চট করে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে শুধালো, পরশ মামনি প্রেগন্যান্ট। শরীফুল ইসলাম এই সাধারণ কথাখানি যেন বজ্রপ্রাতের ন্যায় কম্পিত হলো প্রতিটি মানুষের আপন সত্তা। রাত্রি পায়েল ব্যতীত বাকিরা এতটাই চমকপ্রদ হলো যেন এরকম ঘটনা তার আর এর আগে কখনো শোনেনি বা দেখেনি। সালাম চৌধুরী তৎক্ষণাৎ উত্তেজিত কণ্ঠে শুধালো, হোয়াট? কিসের হোয়াট? রাখ তোর হোয়াট ফট। সালাম, তুই কি বলবো আর আমি? সালা, তুই মেয়ে বিয়ে দিয়ে চুপি চুপি নানা হয়ে যাচ্ছিস, আর আমি কিছুই টেরই পেলাম না। কেন ভাই, এতটুকু জানার অধিকার কি আমার ছিল না? ডক্টর শরীফুল ইসলামের কথা ছিল বন্ধুর প্রতি প্রগাঢ় অভিমান। সেই অভিমানকে সম্পূর্ণ তোয়াক্কা করলো সালাম চৌধুরী। মুহূর্তেই মানুষটা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বন্ধুর শার্টের কলার চেপে ধরল। বন্ধুর প্রতি ক্ষিপ্ত বোধ প্রকাশ করল। ক্রোধ মিশ্রিত হয়ে বন্ধুকে আরও একবার সাবধানী কণ্ঠে শুধালো, তুই কি এসব ব্যাককালের মতো আজেবাজে কথা বলছিস শরীফ? আমার মেয়েকে নিয়ে তুই কি বলছিস? তুই বুঝতে পারছিস? বুঝতে পারছিস তুই? ঘর থেকে বেরিয়ে তৎক্ষণাৎ ভাইকে থামানোর চেষ্টা চালালো রাহান চৌধুরী। বলল, আহা ভাই, কি করছো? ছাড়ো, ওনার মাথা ঠান্ডা করো। বলতে বলতে ভাইকে একপাশে নিয়ে আসে উনি। এরপর শরীফুল ইসলামকে মৃদু কণ্ঠে বলল, ভাই, আপনার হয়তো
কোথাও একটা ভুল হয়েছে। আমাদের মেয়ে তো আমরা বিয়ে দিই না এখনো, এর মধ্যে আবার নানা হব কোথা থেকে? এতগুলো মানুষের সামনে বন্ধুর অনাকাঙ্ক্ষিত আক্রমণে ভদ্রলোক শরীফুল ইসলাম থতমত খেয়ে গেলেন। এতগুলো বছরের কেরিয়ার জীবনে এরকম অপমান বোধ হয় উনি আর কখনো হয়নি। মানুষটা বিভ্রান্ত অবস্থায় একবার কেবল বলল, আমার এতগুলো বছরের ডাক্তারির অভিজ্ঞতায় কখনো ভুল হতে পারে না রায়হান। এরপরও তোদের যদি সন্দেহ থেকে থাকে, একবার পরশকে নিয়ে হসপিটালে যেও। টেস্ট করলেই ঠিক তথ্য পেয়ে যাবে। আমি আসছি। কথা বলে আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলো না শরীফুল ইসলাম। নিজের ব্যাগপত্র গুছিয়ে তৎক্ষণাৎ বের হয়ে যায় চৌধুরী বাড়ি থেকে। ওনাকে কেউ আর আটকালো না। ডক্টর যেতেই খানিকক্ষণ আগেই ঘর থেকে বেরিয়ে আসে তানিয়া চৌধুরী। অজানা এক ভয়ে কাঁপছে মায়ের বুক। উনি উৎকীর্ণ কণ্ঠে স্বামীকে বলল, ও মা গো, এসব কি বলছেন ডক্টর? তুমি এক্ষুনি পরশকে নিয়ে হসপিটালে যাও, দেরি করো না, আর এক মুহূর্ত দেরি করো না। ঘটনা এখন অন্যদিকে গড়াচ্ছে। এসব কিছু আর মিথ্যা নয়। এসব লুকিয়েও আর লাভ হবে কি? হসপিটালে গিয়ে এই সত্য জানার থেকে নিজে গৃহে বসে জানাটাই উত্তম। তাই আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না পায়েল। মা বাবাকে উদ্দেশ্য করে চটজলদি বলল, সেসবের আর প্রয়োজন নেই। আপু আম্মু, হসপিটালে গিয়েও যা শুনতে হবে, ডক্টর আঙ্কেলও এই কথা শুনিয়ে গেল। কি বলতে চাইছিস তুই? গম্ভীর কণ্ঠে শুধালো সালাম চৌধুরী। পায়েল কোনো ভনিতা ছাড়াই বলল, হ্যাঁ আব্বু, পায়েল অসুস্থ। ডাক্তার আঙ্কেল মিথ্যে কিছু বলেনি। এই যে দেখো, টেস্টের রিপোর্ট ঘরেই আসছে। বলতে বলতে বিছানার নিচ থেকে রিপোর্টগুলো বের করে বাবার হাতে দিল পায়েল। মেয়ের এত বড় সত্যের মুখোমুখি হতে গিয়ে নিজেকে আর সামলাতে পারল না সালাম চৌধুরী। উনি বুকে হাত চেপে স্তব্ধ হয়ে বসে পড়ল বেডে। এই মুহূর্তে তার মুখে কোনো শব্দ নেই, শরীরে কোনো শক্তি নেই। একে একে বাকিরাও ঘটনা বোঝার জন্য একবার করে দেখে নিল। এতদিন লুকিয়ে রাখা এক ধ্রুব সত্য তৎক্ষণাৎ সবাই যেন বড়সড় একটা শক খেল। তানিয়া চৌধুরী আটকে উঠল, চিৎকার করে উঠল জোরে সোরে। রোকসানা চৌধুরী ও রায়হান চৌধুরী একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করলো। ঘটনা বোঝার চেষ্টা করলো, কিন্তু ফলাফল শূন্য ঠেকল। এতক্ষণ পুরোটা সময় ধরে মাথা নিচু করে বসেছিল পরশ। তার কি মাথা উঁচু করার মতন মুখ আছে? মেয়েটার আখি পল্লব থেকে নীরবে ঝরছে অশ্রু। এই দিন আসার আগে তার কেন মৃত্যু হলো না? লজ্জায় অপমানে এই মুহূর্তে মাটির নিচে লুকিয়ে পড়তে ইচ্ছা করছে পরশের। এই সময়টা তো তাদের অন্যরকম হওয়ার কথা ছিল। তার পাশে থাকার কথা ছিল তার সন্তানের বাবার। আজ এই সময়টা ভিন্ন হতে পারতো না? এই যেমন ভালোবাসার মানুষটির হাতখানা শক্ত করে ধরে আছে পরশ। মুশফিক বুক ফুলিয়ে তাকে তার বাবার থেকে চেয়ে নিল। জানালো তাদের প্রণয়ের কথা, তাদের লুকিয়ে রাখা বিয়ের কথা, তাদের অনাগত সন্তানের কথা। এমনটাই তো হওয়ার কথা ছিল। তবে কেন তাকে মাঝপথে ছেড়ে দিল মানুষটা? এমনটা তো আর সাথে কথা ছিল না, একদমই কথা ছিল না। উনি কেন তার সরলতার সুযোগ নিল? কেন করলো বিশ্বাসঘাতকতা? কি দোষ ছিল ছোট্ট পরশের? ঠিক সেই মুহূর্তে মেয়ের দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকালো তানিয়া চৌধুরী। চোখ থেকে তার টুপটাপ গড়িয়ে পড়ছে জল। এক রাশ রাগ, দুঃখ, কষ্ট নিয়ে আজ আদরের মেয়েকে বলেই ফেলল, তুই মরলি না কেন? মরতে পারলি না তুই? হয়তো এই দিন দেখানোর আগে আমায় মেরে ফেলতি। মুহূর্তে আবার উনি বিলাপ করে কাঁদতে কাঁদতে শুধালো, ওটা ছোট, সেদিন রাতে মেয়েটা আমাকে ঠিকই বলেছিল রে। আমি শুধু শুধু সেদিন মেয়েটার গায়ে হাত তুলেছিলাম। ও রাত্রিমাল, আমাকে ক্ষমা করে দে মা। ওই মুখ পড়ি তোকে আমি আজ মেরেই ফেলবো। কার পাপা দিয়েছিস পেটে বল বল। বলতে বলতে ঝড়ের বেগে মেয়ের দিকে তেড়ে গেল মা। ঠিক সেই সময় বোনের সামনে ঢাল হয়ে দাঁড়ালো সায়ন চৌধুরী। বোনের শরীরে একটা আঁচ পড়ার আগেই নিজের আড়ালে লুকিয়ে ফেলল পরশকে। মাকে সাবধান করতে ছেলেটা গম্ভীর কণ্ঠে গর্জে উঠল। আম্মু, এতেও দমল না মা। মেয়েকে মারার জন্য ধস্তাধস্তি শুরু করলো। স্ত্রী ও পুত্রকে উত্তাপিত কণ্ঠে শুধালো, তুই সর, তুই সর, তুই সামনে থেকে সরে যাস না। তুই জানিস ও কি করেছে ওরে? মাকে আস্তে ধীরে থামিয়ে দিয়ে সায়ন চৌধুরী মৃদু কণ্ঠে জানালো,
আমি সব জানি। তবুও থামছে না তানিয়া চৌধুরী। প্রচণ্ড রকমের উন্মুক্ত হয়ে আছেন তিনি। মেয়েকে আজ নিজে হাতে একেবারে মেরে ফেলার পায়তারা চালালো। যে মেয়ে বাবা মায়ের কথা ভাবলো না, তাদের সম্মানের কথা একটিবারও চিন্তা করলো না, পরিবারের কত ভরসা বিশ্বাস ভালোবাসা পায়ে ঠেলে যে মেয়ে এত বড় একটা কাজ ঘটিয়ে ফেলতে পারে, তাকে বাঁচিয়ে রাখবে কেন? এই লগ্নক্ষণে এসে কারো কোনো কথাই মায়ের মস্তিষ্কে প্রবেশ করছে না। তাকে বারংবার থামানোর চেষ্টা করছে রোকসানা চৌধুরী ও রাত্রিপিয়া। এক পর্যায়ে জবরদস্তি করে হাঁপিয়ে পড়ল তানিয়া চৌধুরী। তার মাথায় চক্কর দিচ্ছে বারংবার, শরীর থেকে দরদর করে ঘাম ছুটছে, প্রেশার বেড়েছে বোধহয়। তাকে শান্ত করার ভঙ্গিতে রোকসানা চৌধুরী বলল, আহা আপা, শান্ত হও তুমি, বাচ্চা মেয়ে একটা না হয় ভুল করেই ফেলেছে। এখন ওরে মেরে ফেললেও কি সবকিছু ঠিক হয়ে যাবে? আগে কি হয়েছে ঘটনা সবটা তো শোনো। তানিয়া চৌধুরী জবাব দিল না কোনো। হুট করে শান্ত হয়ে গেলেন তিনি। তাকে ধরে ধরে ওখান থেকে নিজের কক্ষে নিয়ে গেল রোকসানা। নীরবতার মাঝে কেটে গেল আরো কিছু সময়। পরশকে এবার ধরে বেডের এক সাইডে বসিয়ে দিল সায়ন চৌধুরী। নিজেও বসলো বোনের কাছাকাছি। মেয়েটা মাত্রাতিক ভয় পেয়ে আছেন। রুমে এক পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে পায়েল, তানা ও রাত্রি। বিছানার এক কোণায় এখনো থম মেরে বসে আছেন বাবা। তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রায়হান চৌধুরী। এর মাঝে হুট করে গম্ভীর মুখভঙ্গিমায় উঠে দাঁড়ালো সালাম চৌধুরী। সরাসরি মেয়ের সামনে দাঁড়িয়ে গুরু গম্ভীর কণ্ঠে জানতে চাইল, অলক্ষিতভাবে বাবার রাশভারী কণ্ঠস্বর শুনে ভীরু হয়ে ক্ষণে ক্ষণে কেঁপে উঠল পরশ। অনমনীয়ভাবে খামচে ধরল ভাইয়ের বলিষ্ঠ হাত। থেমে থেমে তাকালো ভাইয়ের মুখ পানে। বোনকে ধাতস্থ করল সায়ন চৌধুরী। বোনের হয়ে বাবাকে তৎক্ষণিক জবাব দিল, আসাদুল্লাহর ছেলে মুশফিক। আসাদুল নামটা শুনতে পেয়ে মুখ বিকৃতি করে ফেলল সালাম চৌধুরী। মুখভঙ্গিমা হলো গম্ভীর থেকে গুরু গম্ভীর। তার আর বুঝতে বাকি রইল না এটা কোন আসাদুলের ছেলে। রাজনৈতিক ঝামেলাগুলো সচরাচর সায়ন চৌধুরী বাড়িতে কাউকে কিচ্ছুটি জানায় না। পাচ্ছে এতে মা বাবা সহ ওরা তার জন্য সবসময় টেনশন করবে। ছেলে কি হয় না হয় সারাক্ষণ এই চিন্তায় অস্থির হয়ে থাকবে মা। সব দিককে বিবেচনা করে সায়ন চৌধুরী বাড়িতে সরাসরি রাজনৈতিক কোনো ব্যাপারে আলোচনা হয় না। ছেলেটা সূক্ষ্মভাবে দক্ষ হাতে বছরের পর সবটাই একাকী হাতে সামলিয়েছে। কিন্তু আসাদুল্লাহ তার বিপরীত বিপক্ষ প্রতিদ্বন্দ্বী, এটা সালাম চৌধুরী কোনোভাবেই টের পেয়ে যায়। সেই সময় থেকে ছেলের পাশে দাঁড়ায় উনি। আড়ালে আবডালে বা প্রকাশ্যে ছেলের বিভিন্ন কাজ করে দেয়। বাড়ির সকলে রাজনৈতিক বিপক্ষে থাকলেও সালাম চৌধুরী হয়েছে ছেলের ঢাল। সবসময় উনি রাজনীতিকে সাপোর্ট করে এসেছেন। রাজনীতির প্রতি যুবক বয়স থেকেই তার ছিল তীব্র ঝোঁক, কিন্তু বিভিন্ন কারণে তার আর রাজনৈতিক প্রফেশনে যাওয়া হয়নি। এরপর যখন নিজের পুত্রের মাঝে নিজের ফেলে আসা সোনালির স্বপ্ন দেখতে পায়, পুলকিত হয়ে ওঠে বাবার মন। উনি আর ক্ষণক্ষণেও ছেলেকে আটকায়নি, ছেলের মাঝে নিজেকে বিচারণ করছে। এরপর থেকেই পিতা পুত্রের ভিতর ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সায়ন চৌধুরী সচরাচর কোনো জটিল সমস্যার সম্মুখীন হলেই সবার আগে গোপনে জানায় বাবাকে। এরপর দুই বাপ বেটা মিলে যুক্তি পরামর্শ করে সমস্যার সমাধান খোঁজে। সালাম চৌধুরী ঘটনা আজ করতে পেরেই রুড় মেজাজি হয়ে যান। মুহূর্তে সেই রুটটুকু নীরবে গিলেও ফেললেন। বিড়বিড় করে মস্তিষ্কের সাথে হলো কথনশীল, জগতে ভালোবাসার জন্য আর কোনো মানুষ ছিল না। সে সময় আবদুল্লাহর ছেলেকেই পেল। আমাদের চিরশত্রুর ছেলের সাথে কনিষ্ঠিত কন্যার প্রণয়, বা ভেরি ইন্টারেস্টিং। লোকটা সূক্ষ্ম এই কথা কারোর কর্ণগোচর হলো না। পরক্ষণে মেয়ের থেকে মুখ ফিরিয়ে নিল বাবা। অন্যদিকে তাকিয়ে শুধালো, ছেলেটাকে এক্ষুনি খবর দে, বিয়ে একাকি করছো, হলে ভালোই, না হলে তোমাদের আজই আমি বিয়ে পড়ে দেব। এরপর তুমি আমার বাড়ি থেকে চিরজীবনের জন্য বেরিয়ে যেয়ে পরশ। আর কখনো যেন এই বাড়ির আশেপাশেও তোমাদের আমি না দেখি। যা শুনে আতকে উঠল পরশ। উৎকীর্ণতার সহিত দাঁড়িয়ে গেল সে। এরপর উত্তেজিত কণ্ঠে শুধালো, না না, আমি ওদের চাই না বাবা। বিশ্বাসঘাতক প্রতারকের আর কোনো জায়গা নেই আমার বক্ষস্থলে। ওরা মেয়েকে মাঝপথে থামিয়ে দিয়ে ধমকে উঠল বাবা। বলল, জাস্ট স্টপ, আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না।
তোমার মতো অকৃতজ্ঞ মেয়েকে জন্ম দিয়ে আমি বড়সড় এক পাপ করেছি। আরে সব কিছুকে তোমরা ছেলে খেলা মনে করো। এই খেলনা ভালো না লাগলে খেলনাগুলো ছুঁড়ে ফেললে। তোমাদের এই ক্ষণিকের মোহমায়া অনুভূতির জন্য অকালে ঝড়ে যত শত প্রাণ। আরে এইসব করার আগে একটিবার ভাবলে না এই নবজাত প্রাণটার কি হবে? চিন্তা করেছো কখনো? করনি তো। ভুল যখন করেছো শাস্তি তোমার প্রাপ্য। কি ভাবছ আমি তোমার ভুলকে প্রশ্রয় দিব? কখনো না। যে মেয়ে বাবা মা পরিবারের কারো কথা ভাবেনি তাকে নিয়ে আমরাও ভাববো না। আর অনেক তো হলো। তুমি এখনই এই মুহূর্তে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বাবার কর্কশ গলার গর্জন শুনে পরশের বক্ষস্থল থেকে হিমশীতল এক উন্নাসিক ঝড় বয়ে গেল। সে ঝড়ের তীব্রতা তছনছ করে ভেঙে দিল কিশোরী মেয়েটার বেঁচে থাকার একটুখানি আশার আলো। অভিসংখ্যক হাউমাউ করে কেঁদে কুটে বুক ভাসালো সে। অদ্ভুত এক যন্ত্রণার বক্ষস্থল হলো তীব্র ভারী। এ যেন মৃত্যু যন্ত্রণার পীড়া। একটা পুরুষ ভালোবাসায় এতটা বিষাক্ত ছিল তার জন্য। এই বিষ সহ্য করার মতন প্রতিরোধ শক্তি নেই ছোট্ট মেয়েটার মাঝে। সহ্য শক্তি তার সাথে কুলিয়ে উঠতে না পেরে পুনরায় অচেতন হয়ে গেল। ফ্লোরে লুটিয়ে পড়ল দেহখানা। সে দেহ মেঝেতে পড়তে নিয়েও পড়ল না। এর আগেই তাকে আগলে নিল সায়ন চৌধুরী। এগিয়ে আসলো রাত্রপিয়াও। সায়ন চৌধুরী বোনকে শক্ত হাতে আঁকলে রেখে একবার বাবার মুখ পানে দৃষ্টি বুলালো। এরপর ভাবলেশীল লোচনে বলে দিল, কোথাও যাবে না বাবা, পরশ এই বাড়িতেই থাকবে। বাবার রাশবাড়ি কথার বিপরীতে ছেলের আরম্ভরিক আদ্যমান শুনে ক্ষিপ্ত হলো বাবা। ছেলেকে করলো রূঢ় প্রত্যাখ্যান। বলল, তুমি চুপ থাকো সায়ানা। আমার মেয়ে ওর ব্যাপারটা আমাকে বুঝতে দাও। বাবার রূঢ়ভাষী কথা মোটেও টলল না সায়ন চৌধুরী। তার মুখের ওপর বলে দিল, তোমার মেয়ে তুমি যা ইচ্ছা করতেই পারো, তবে বাবা ভুলে যেও না আমি ওর বড় ভাই। ছোট বোনের প্রতি আমারও বেশ কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আমার বোনের বিষয়টা আমাকে বুঝতে দাও বাবা, তুমি আমার সাথে লাগতে এসো না। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো সানাম?